টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হোলিস্টিক নাম্বার বিভাজন অনুসারে 3টে সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমাত্রায় 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার অল সাবজেক্টে 6টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তুমি যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখে নাও আজকের প্রশ্নোত্তর পর্বটি। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান হবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর রায় মার্টিনের অনেক কটা সেটের প্রশ্ন উত্তর, এছাড়াও বাংলা এবং ইতিহাসের প্রশ্নের এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যা দেখোনি তাই যারা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তোমাদের প্রথমে যে চ্যাপ্টারটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, সেখান থেকে তোমাদের 2টো এমসিকিউ থাকবে, এছাড়াও 2টো 5 নম্বর প্রশ্ন থাকবে। মোট পাবে এখান থেকে 12 নম্বর। মেঘ বৃষ্টি এই চ্যাপ্টার থেকে তোমরা 2টো 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন পাবে। মোট 12 নম্বর এখান থেকে পাবে। উত্তর আমেরিকা এই চ্যাপ্টার থেকে তোমরা 10টা 1 নম্বর প্রশ্ন পাবে, 2টো 2 নম্বর প্রশ্ন পাবে, মোট 14 নম্বর পাবে। আর দক্ষিণ আফ্রিকা থেকে তোমরা 4টে এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন এবং 2টো 3 নম্বর প্রশ্ন পাবে, মোট পাবে 12 নম্বর। এইভাবে তোমাদের মোট 50 নম্বরের নাম্বার ডিস্ট্রিবিউশন হবে। তো এবার দেখো তোমাদের প্রথম প্রশ্নে চলে আসছি। সঠিক উত্তরে নির্বাচন করো 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন আছে, পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। উত্তর হচ্ছে ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে গরমকালে শুরুতে ঘূর্ণবাত, পরিচলন, শৈলক্ষেপ বৃষ্টিপাত হতে দেখা যায়। উত্তর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত হতে দেখা যায়। পরের প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত বঙ্গোপসাগরে সাইক্লোন নামে পরিচিত। তারপরে দেখো, পৃথিবীর উচ্চতম হ্রদ এর মধ্যে কোনটা উচ্চতম হ্রদ? উত্তর হচ্ছে টিটিকাকা। প্রশ্ন 2 এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। 1 গুণ 10 সমান 10। প্রথম প্রশ্ন দেখো, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘে। নেক্সট, অধঃক্ষেপণ কি? উত্তর লিখবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পের তরল বা কঠিন আকারে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে অধঃক্ষেপণ বলা হয়। নেক্সট, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর লিখবে মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর লিখবে 0.02 mm। নেক্সট, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি? উত্তর লিখবে আর্জেন্টিনা। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত? উত্তর লিখবে 20,000 ফুট। নেক্সট প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস কত? উত্তর লিখবে 0.02 মিলিমিটার। পরের প্রশ্ন, শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি? উত্তর লিখবে ক্যাটাব্যাটিক বায়ু। পরের প্রশ্ন, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কি? উত্তর লিখবে আর্জেন্টিনা। নেক্সট, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে আসবো, দেখো বৃষ্টির ছায়া অঞ্চল কি? উত্তর কি লিখবে? দেখো, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত বা শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে এসেছে সেই প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।
পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুপাত ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকা বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে নিও। নেক্সট দেখো, মেরু বায়ু শীতল কেন? উত্তর লিখবে মেরু দেশীয় উচ্চচাপ বলয় অর্থাৎ 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর বা দক্ষিণ থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর এই দুই মেরু দেশীয় অংশে সূর্যরশ্মি সারা বছরই অত্যন্ত তীর্যকভাবে পড়ায় উষ্ণতা প্রায় হিমাঙ্কের নিচে থাকে। এই শীতল অঞ্চল থেকে মেরু বায়ু প্রবাহিত হওয়ায় এই বায়ু অত্যন্ত শীতল হয়। পরের প্রশ্নে চলে যাব, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ জায়গা উষ্ণমণ্ডলের অন্তর্গত কেন? এটা উষ্ণমণ্ডল হবে, ঠিক আছে। উত্তর লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলে উষ্ণতা সারা বছর বেশি থাকে কারণ প্রথম পয়েন্ট দেবে পর্বতের অবস্থান, তারপরের পয়েন্ট দেবে সমুদ্র স্রোতের প্রভাব। এবার পর্বতের অবস্থান সম্বন্ধে কি লেখানো আছে সেটা একবার তোমরা দেখে নিও, এবং সমুদ্র স্রোতের প্রভাবটা কি লেখানো আছে সেটা দেখে নিও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যেহেতু তোমাদের 50 নম্বর পরীক্ষা, সেই জন্য ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হবে, ঠিক আছে। আশা করি তোমরা সকলে দেখে স্ক্রিনশট মেরে নিয়েছো বা খাতায় পজ করে টুকে নিয়েছো। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। বলেছে এস্টেনসিয়া কি? দেখো, এই এস্টেনসিয়া কি এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে। আমি আর পড়লাম না, দেখো আমি একটু ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে। এই দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমির অধিবাসীদের প্রধান জীবিকা পশুপালন, এখান থেকে লেখা শুরু করবে, দিয়ে শেষ করবে এখানে আনুমানিক 20,000 পশুপালন করা হয়, এতটা অবধি লিখে শেষ করবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি বলেছে এখানে। দেখো, প্রথম প্রশ্ন, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন হয় কেন? তো প্রথমে পয়েন্ট দিয়ে বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন বা নিয়ত বায়ুর স্থান পরিবর্তন। যে প্রথম পয়েন্টে যেটা লেখানো হচ্ছে বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভর করে, এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। দিয়ে তোমরা দেখো, এই কারণে সূর্যের উত্তরণের সময় বায়ুচাপ বলয়গুলি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তরে এবং দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণে ক্রমশ সরে যায়, ঠিক আছে। এইভাবে তোমাদের সেকেন্ড প্যারাগ্রাফের হয়ে লিখবে। এটা কিন্তু এখনো শেষ হয়নি, আরো আছে এর কন্টিনিউশন পার্ট, তুমি দেখে নাও। এইটা পার্টটা আসলে আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার চলে আসবো এই প্রশ্নের পরের পার্টে পয়েন্ট দিবে কারণ, দিয়ে দেখো কারণগুলো এখানে লিখবে, যেমন করে এখানে ডিসপ্লে হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে পয়েন্ট দিবে প্রভাব, ঠিক আছে, যে প্রভাবটা লিখবে এবং শেষ করবে তাই বলা হয় বৃষ্টিপাত সূর্যকে অনুসরণ করে, ঠিক আছে। এই প্রশ্নটা যে দুটো স্লাইড মিলে আমি যে এই প্রশ্নের উত্তরটা দিলাম, যদি বড় প্রশ্ন আসে তাহলে এত বড়ই তোমরা লিখবে, ঠিক আছে। এবার দেখো পরবর্তী প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ কি? দেখো, এই প্রথম পয়েন্ট তোমরা দিবে অবস্থান, তার এটা হচ্ছে 66.5 ডিগ্রি হবে, ঠিক আছে। এই কারণটা ঠিক করে নিও। নেক্সট পয়েন্ট দিবে হচ্ছে প্রকৃতি, তারপরের পয়েন্ট দিবে তোমরা 3 নম্বর পয়েন্ট দিবে বৈশিষ্ট্য, নেক্সট পয়েন্ট দিবে হচ্ছে বিস্তার 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে গতিবেগ, 6 নম্বর পয়েন্ট হচ্ছে স্থান ও সময়কাল, 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রভাব ফলাফল, ঠিক আছে। যে এইসব পয়েন্টের উপর বেস করে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণগুলি তোমরা লিখবে। আমি আর পড়লাম না, আশা করি তোমরা সকল দেখে নিয়েছো। চলে আসবো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, কিউমুলোনিম্বাস মেঘের বৈশিষ্ট্য লেখো। কিউমুলোনিম্বাস মেঘ লিখবে এই ধরনের মেঘ যে কোনো উচ্চতায় তৈরি হয়ে থাকে। যে বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট দিবে এই মেঘ অত্যন্ত ঘন ও গভীর প্রকৃতির। 2 নম্বর পয়েন্ট দিবে এটি ধূসর কালো কিংবা ঘন কালো প্রকৃতির। 3, এই মেঘ ভূপৃষ্ঠের খুব কাছে অবস্থান করে, তবে এর আকৃতি ও উচ্চতা একটি বিশালাকার পর্বতের মতো। 4, তলদেশ প্রায় সমতল কিন্তু উপরিভাগ চ্যাপ্টা প্রকৃতির হয়। 5, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উত্তর পশ্চিম আকাশে এই মেঘ দৃষ্টিগোচর হয়। 6, প্রচন্ড বজ্রপাত ঘটনার জন্য এই মেঘের অপর নাম বজ্রমেঘ। তোমাদের পরীক্ষাতে শর্ট কোশ্চেন আসতে পারে, বজ্রমেঘ কাকে বলে, এর প্রভাবটা কি রাখো। এই মেঘ থেকে প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে। এবার দেখো 4 দাগের প্রশ্ন চলে যাবো, 4 দাগের প্রশ্ন নয়, 5 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি বলেছে। প্রথম প্রশ্ন দেখো কি আছে, সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখো। দেখো, সেলভা অরণ্যের বৈশিষ্ট্য এখানে ডিসপ্লে হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, ঠিক আছে। এখানে মোট তোমাদের 8টা পয়েন্টের উপর সেলভা অরণ্যের বৈশিষ্ট্য লেখানো হয়েছে, তোমরা এই 8টা পয়েন্ট দেখে নিও, ঠিক আছে। এইটুকু লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে।
আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকল লিখে নিয়েছো। আমি চলে আসছি পরবর্তী প্রশ্ন। দক্ষিণ আমেরিকার জলবায়ুতে অক্ষাংশগত প্রভাব কতখানি? দেখো এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে, দেখো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি একটু। প্রথমে এর যে পয়েন্ট দেবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তার তার আন্ডারে তোমরা পয়েন্ট করবে অবস্থান অক্ষাংশের প্রভাব। তারপরের পয়েন্ট করবে ক্রান্তীয় মৌসুমী ও সাভানা জলবায়ু অঞ্চল, তার আন্ডারে তোমরা পয়েন্ট করবে অবস্থান অক্ষাংশের প্রভাব। দেখো এই প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়, আরো কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, তোমরা দেখে নাও। চলে আসছি এই প্রশ্নেরই কন্টিনিউশন পার্টের। দেখো উপক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল পয়েন্ট করবে, দিয়ে তার আন্ডারে পয়েন্ট করবে অবস্থান অক্ষাংশের প্রভাব, এবং সবশেষে শীতল নাতিশীতোষ্ণ ও মেরুপ্রায়ী জলবায়ু অঞ্চল এই পয়েন্টটা করবে, তার আন্ডারে পয়েন্ট করবে অবস্থান আর অক্ষাংশের প্রভাব। এইভাবে প্রতিটি জলবায়ু অঞ্চলের অবস্থান এবং অক্ষাংশের প্রভাবটা এইভাবে পয়েন্ট আকারে লিখলেই এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো পরের যে প্রশ্ন আছে, পম্পাসের কৃষিকাজ সম্পর্কে কি জানো? তো পয়েন্ট করবে পম্পাস অঞ্চলের কৃষিকাজ, যে লিখবে পম্পাস দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর একটি অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। যে প্রথম পয়েন্ট দিবে কৃষি পদ্ধতি, যে লিখবে পম্পাস অঞ্চলে মূলত ব্যাপক কৃষি পদ্ধতিতে কাজ করা হয়, যা মূলত যন্ত্র নির্ভর, তবে এখানে মিশ্র কৃষি ব্যবস্থারও প্রচলন রয়েছে। এই আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করার ফলে পম্পাস অঞ্চলে কৃষিতে উৎপাদনের পরিমাণ অনেক বেশি। যে কৃষির উন্নতির কারণে, যে প্রথম পয়েন্ট দিবে বিস্তীর্ণ সমতল ভূমি, তারপর পয়েন্ট দিবে নাতিশীতোষ্ণ জলবায়ু, নেক্সট পয়েন্ট দিবে উর্বর মৃত্তিকা, 4 নম্বর পয়েন্ট দিবে জলসেচ, 5 নম্বর পয়েন্ট দিবে মিশ্র কৃষি ব্যবস্থা, 6 নম্বর পয়েন্ট দিবে উন্নত প্রযুক্তি। ঠিক আছে, আরো কিছুটা এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট আছে, তোমরা যদি এটা লিখে নিয়ে থাকো তাহলে তোমরা পরবর্তী যে স্লাইড সেখানে চলে যাও। দেখো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছে আমরা। উৎপন্ন ফসল পয়েন্ট করবে, দিয়ে লিখবে গম এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। ঠিক আছে, যে দেখো এখানে যা লেখানো হচ্ছে সেটা তোমরা লিখবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো, আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে এলাম। ঠিক আছে, এবার চলে আসবো পরবর্তী প্রশ্নে। নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর যে কোনো 3টি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। তো প্রথম পয়েন্ট দিবে সংজ্ঞা। ঠিক আছে, সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে আগে দেখে নাও। যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়, সেই সমস্ত বায়ুপ্রবাহকে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্র বায়ু, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু। এরকম তার সৃষ্টির কারণটা যেমন এখানে লেখানো হয়েছে তেমন উল্লেখ করবে। তারপরে পয়েন্ট দেবে শ্রেণীবিভাগ। ঠিক আছে, প্রধানত 5টি ভাগ করা যায়, সেগুলি হলো, দেখো এর প্রশ্নের কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, পরের পার্টটা দেখানো এই প্রশ্নের। সমুদ্র বায়ু পয়েন্ট করবে, দিয়ে যেমন যেমন লেখা হয়েছে, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে সমুদ্র বায়ু বলে। তার উৎপত্তি কিভাবে হয় সেটা এখানে পয়েন্ট করে এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, সমুদ্র বায়ুর লেখানোর পরে আরো কিছুটা এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট রয়েছে। নেক্সট দেখো এই প্রশ্নেরই মানে তারপরে গতি পয়েন্ট দিবে, দিয়ে যেমন লেখানো হচ্ছে তেমন লিখবে। ঠিক আছে, দিয়ে তারপরে এখনো শেষ হয়নি, আরো কিছুটা পার্ট রয়েছে গতির পরে। তারপর পয়েন্ট দেবে স্থলবায়ু, দিয়ে স্থলবায়ু কাকে বলে লিখবে, তার উৎপত্তি লিখবে, তার গতিবেগ লিখবে, তার বায়ু প্রকৃতি লিখবে, তার প্রভাব লিখবে। ঠিক আছে, যে তারপরে এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা একটু বড়। তারপর 3 নম্বর পয়েন্টে মৌসুমী বায়ু, আরবি শব্দ মৌসুম শব্দের অর্থ ঋতু। ঠিক আছে, দিয়ে মৌসুমী বায়ু সম্বন্ধে এইখানে যে লেখানো হয়েছে সেটা লেখার পরে এই প্রশ্নের উত্তরটা তোমাদের শেষ হচ্ছে। ঠিক আছে, একটু বড় হলো, এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো পৃথিবীর যাবতীয় বৃষ্টিপাত নিম্নলিখিত 3টি ভাগে বিভক্ত। যেমন বৃষ্টিপাত কি কিভাবে বিভক্ত, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। হ্যাঁ, যে পরিচলন বৃষ্টিপাত পয়েন্ট দিবে, যে তার সংজ্ঞাটা তোমরা এখানে লিখবে, যেমন যেমন সংজ্ঞা এখানে লেখানো হচ্ছে। তারপরে সৃষ্টির পরিবেশ লিখবে, 1, 2, 3 তিনটে পয়েন্ট সৃষ্টি পরিবেশ লেখানো হয়েছে। তারপরে তার পদ্ধতি পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে, সে পদ্ধতি পয়েন্ট দিয়ে লিখবে। এই প্রশ্নের আরো কন্টিনিউশন পার্ট আছে, এই প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়। দেখো এবার দেখো বৈশিষ্ট্য, পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। এই 4 o'clock রেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 নম্বর প্রশ্নেও আসতে পারে 4 o'clock রেন কাকে বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো 2, 3, 4, 5 5টা পয়েন্টের বৈশিষ্ট্য লেখানো হয়েছে।
দিয়ে তারপরে উদাহরণ দিবে। উদাহরণ দেখো তোমাদের এখানে উদাহরণ 3টে পয়েন্টে তোমাদের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। আরো এর কন্টিনিউশন পার্ট আছে। তার আগে তোমরা এর যে ছবি, পরিচালন বৃষ্টিপাতের ছবি, তারপর ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির ছবি, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টির ছবি, এই ছবি 3টে এখানে আঁকানো হয়েছে। তোমরা এই সুন্দর করে এই ছবি 3টে এঁকে নেবে, ঠিক আছে, যেহেতু চিত্র সহ এটা বলেছে। তারপরে ঘূর্ণবাদ বৃষ্টিপাত পয়েন্ট করবে, দিয়ে সংজ্ঞাটা যেমন ডিসপ্লে হচ্ছে তেমন তোমরা লিখবে। তারপরে সৃষ্টির শর্ত, এখানে দেখো 2টো পয়েন্টে সৃষ্টির শর্ত লেখানো হয়েছে। তারপর পদ্ধতি, ঘূর্ণবৃষ্টি মূলত 2 ভাবে সৃষ্টি হয়, যথা ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। 2টো পয়েন্ট এখানে লেখানো হয়েছে এবং প্রতিটার ঘূর্ণবৃষ্টির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সেই উদাহরণগুলো লিখলেই এই প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 7এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি বলেছে এখানে দিতে। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। কি কি বলেছে? ভূপ্রকৃতি। প্রথমে দেখো ভূপ্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে। ভূপ্রকৃতিটা দেখো, এখান থেকে আপনারা ভূপ্রকৃতি এই ভূপ্রকৃতি এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ঠিক আছে। এবার দেখো নদ নদী এখানে শুরু হয়েছে। দেখো নদ নদীর কন্টিনিউশন পার্ট তোমরা এখানে দেখে নাও। এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট যা যা লেখানো হচ্ছে তেমন করে কিন্তু লিখবে। আমি পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। এমনিতে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তারপরে জলবায়ু পয়েন্ট করবে, যেমন করে এখানে লেখানো হচ্ছে, এটা নাতিশীতোষ্ণ হবে, ঠিক আছে। জলবায়ুর আন্ডারে পয়েন্ট করবে উষ্ণতা, বৃষ্টিপাত। তারপরে পম্পাস ও পশ্চিমী বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কম হয় বলে একে শুষ্ক পম্পাস বলা হয়। হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 3 নম্বর পয়েন্ট দিবে জলবায়ুর আন্ডারেই। নেক্সট তোমরা মৃত্তিকা লিখবে। এখানে 3টে পয়েন্ট লেখানো হয়েছে, দেখো তার কন্টিনিউশন পার্টটা দেখে নাও। স্বাভাবিক উদ্ভিদ জানতে যাওয়া হয়েছিল, স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। দেখো এখান থেকে এতটা লিখলেই তোমাদের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে লেখানো শেষ হচ্ছে, ঠিক আছে। তোমরা লিখে নিও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা। তারপর 2 নম্বর, দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং কম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। তো উত্তর লিখবে, যেমন এখানে লেখানো হচ্ছে, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়। 1 পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 উত্তর ও পূর্বভাগের উচ্চভূমি ও দক্ষিণের মালভূমি, 3 মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি, 4 উপকূলের সমভূমি ও দ্বীপসমূহ, ঠিক আছে। নিচে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করা হলো, ঠিক আছে। এবার নিচে আলোচনা করা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্বন্ধে। এবার দেখো এই প্রশ্নের কিছু কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। পর্বত শ্রেণী পয়েন্ট করবে, পশ্চিম থেকে পূর্বে দেখো 3টি পর্বত শ্রেণী নিয়ে আন্দিজ পর্বতমালা তৈরি হয়ে শুরু হয়েছে, ঠিক আছে। 1, 2, 3 3টে পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে পয়েন্ট দেবে পর্বত শৃঙ্গ, তারপরে পয়েন্ট দেবে আগ্নেয়গিরি, ঠিক আছে। এখনো শেষ হয়নি, আরো কন্টিনিউশন পার্ট রয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি পয়েন্ট করবে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে পয়েন্ট করবে হ্রদ, তারপরে পয়েন্ট করবে গিরিপথ, ঠিক আছে। যেমন যেমন লেখানো হচ্ছে তেমন তেমন কিন্তু ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে। এখনো শেষ হয়নি, এখনো কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। কম্পাস সময়ের বৈশিষ্ট্য দিয়ে ভূপ্রকৃতি প্রথমে পয়েন্ট করবে, তারপর পয়েন্ট করবে নদ নদী, ঠিক আছে। এই দুটো বৈশিষ্ট্যের উপর কম্পাস সময়ের বৈশিষ্ট্য লিখতে হবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। হ্যাঁ, তো এই গেল তোমাদের 8ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের 8ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হলিস্টিক নাম্বার বিভাজন অনুযায়ী দ্বিতীয় সেটের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকে 50, সময় প্রায় 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের 3টা করে স্কুলের রায় মার্টিনের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এর আগে ভূগোলের একটা সেটের সাজেশন দিয়েছি, এটা তোমার 2 নম্বর সেটের সাজেশন চলছে, ঠিক আছে। তো এইটা দেখার আগে আগে অবশ্যই 1 নম্বর সেটে দেখে নিও, তারপরে 2 নম্বর সেটে এসো। আমি তার আগে আমরা একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে চলেছে। তারপরে আমরা প্রশ্নোত্তরে ঢুকবো। দেখে নাও তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। সিলেবাসে ঠিক কি কি রয়েছে? সিলেবাসে যেটা রয়েছে, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। দেখো তোমাদের যে প্রথম যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে দেখো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে
প্রবাহিত বায়ু হলো পশ্চিম বায়ু, মেরু বায়ু, স্থানীয় বায়ু নাকি আয়ন বায়ু? উত্তর হচ্ছে আয়ন বায়ু। পরের প্রশ্ন 2 নম্বর, দক্ষিণ আমেরিকা মহাদেশের শস্য ভাণ্ডার বলা হয় কর্ডোবাকে, সাভানা অঞ্চলকে, সেলভা অঞ্চলকে, পম্পাস অঞ্চলকে? উত্তর হচ্ছে পম্পাস অঞ্চলকে। পরের প্রশ্ন, পৃথিবীর ফুসফুস বলা হয় ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যকে, ভূমধ্যসাগরীয় অঞ্চলকে, গ্রান্ড চাকো সমভূমিকে নাকি সেলভা অরণ্যকে? উত্তর হচ্ছে সেলভা অরণ্যকে। পরের প্রশ্ন, কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো কোনটা হবে? পশ্চিম বায়ু। দেখো, আগেরটার উত্তর কিন্তু আয়ন বায়ু ছিল, এটার উত্তর পশ্চিম বায়ু। ঠিক আছে, ভালো করে প্রশ্নপত্রের মধ্যে পার্থক্যটা খুঁজে কিন্তু তোমরা প্রশ্ন উত্তরটা করবে। পরের প্রশ্ন, ব্রাজিল উচ্চভূমি ও আন্দিজ পর্বতমালার মাঝে রয়েছে গিনিয়া উচ্চভূমি, ম্যাটো গ্রাসো মালভূমি নাকি ব্রাজিল উচ্চভূমি? উত্তর হচ্ছে ম্যাটো গ্রাসো মালভূমি। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতের পাদদেশে অবস্থিত কর্ডোবা হচ্ছে দুগ্ধ শিল্পের জন্য বিখ্যাত। তারপরে দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। 1 × 6 = 6। প্রথম প্রশ্ন, বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে ঘনীভবন বলে। নেক্সট, 1501 খ্রিস্টাব্দে ড্যাশ নামে এক পর্তুগিজ নাবিক উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেন। উত্তর হচ্ছে আমেরিগো ভেসপুচি। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হল পানামা যোজক। অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে ওরিনোকো নদীর ওপর। ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। উত্তর হচ্ছে টেনেসি নদীর উপর। পরের প্রশ্ন 6 নম্বরে চলে যাব। পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্রের নাম হলো বাফেলো। নেক্সট, নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 8 = 8। প্রথম প্রশ্ন দেখো, উত্তর আমেরিকা মহাদেশের কোন নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তর লিখবে টেনেসি নদীর উপর। নেক্সট, আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে কোন রাজ্যে সর্বাধিক গম উৎপাদিত হয়? তো আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে ডাকোটা রাজ্যে সর্বাধিক গম উৎপাদন করা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের কোথায় অবস্থিত? উত্তর লিখবে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি উত্তর আমেরিকা মহাদেশের সাডবেরিতে অবস্থিত। পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকা মহাদেশের পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে এই 3টি নদীর মিলিত নাম কি? তো এই 3টি নদীর মিলিত নাম হলো লা প্লাটা। নেক্সট, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস মেঘের অপর নাম বাম্পি ক্লাউড। 6 নম্বর, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বৃহত্তম স্বাদু জলের হ্রদ নাম হচ্ছে সুপিরিয়র। 7, উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম লেখো। উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত মরুভূমিটির নাম হলো সোনেরান। নেক্সট, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ুটির নাম কি? উত্তর লিখবে রকি পার্বত্য অঞ্চলে স্থানীয় বায়ুটির নাম হলো চিনুক। ঠিক আছে, এবার আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। দেখো, কস্তম্ভে কি আছে? বাফেলো, শিকাগো, গ্যারি, ডেট্রয়েট, উইসকনসিন। ঠিক আছে, তো এর সঙ্গে যেটা মিল হবে, দেখো বাফেলোর সঙ্গে মিল হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র, শিকাগো হচ্ছে পৃথিবীর কসাইখানা, গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী, ডেট্রয়েট হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আর উইসকনসিন হচ্ছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে মিল। দেখো, পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 4 = 8। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পঞ্চহ্রদের নাম লেখো। উত্তর লিখবে উত্তর আমেরিকার লরেন্স নদীর গতিপথে অবস্থিত 5টি বৃহৎ মিষ্টি জলের হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। এগুলি হলো সুপিরিয়র হ্রদ, মিশিগান হ্রদ, হিউরন হ্রদ, ইরি হ্রদ এবং অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর লিখবে পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট যে আপাত বল বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিকে দিক বিক্ষেপ ঘটায় তাকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে মেঘে যায়। পরের প্রশ্ন, কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়?
দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত বিশাল নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই অরণ্য পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার এবং প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটিকে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। পরের প্রশ্ন, ফল কি? ভৌগোলিক পরিভাষায় ফল বলতে জলপ্রপাত বোঝানো হয়। এটি এমন একটি স্থান যেখানে নদীর জল স্বাভাবিকভাবে উঁচু স্থান থেকে নিচে পতিত হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণে নদী উপত্যকায় হঠাৎ সৃষ্ট খাড়া ঢালের উপর দিয়ে জল প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। পরের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্ন উত্তর দাও। 3 × 3 = 9। প্রথম প্রশ্নে চলে যাব, মৃত্যু উপত্যকা কাকে বলে? উত্তর লিখবে, মৃত্যু উপত্যকা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মরুময় উপত্যকা। এটি উত্তর আমেরিকার সবথেকে নিম্নতম, শুষ্কতম এবং উষ্ণতম এলাকা হিসেবে পরিচিত। চরম তাপমাত্রা, শুষ্কতা এবং প্রতিকূল পরিবেশের কারণে এখানে জীববৈচিত্র্য খুব সীমিত এবং জীবের বেঁচে থাকা অত্যন্ত কঠিন, যে কারণে এটিকে মৃত্যু উপত্যকা বলা হয়। এখানে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এবার দেখো, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। ক্যাটাবেটিক বায়ু কি? উত্তর লিখবে, ক্যাটাবেটিক বায়ু হলো এক ধরনের স্থানীয় বায়ু যা পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। রাতের বেলায় বা শীতকালে পর্বতের শিখর বা উঁচু ঢালের বাতাস শীতল ও ঘন হয়ে যায়। এই শীতল ভারী বাতাস অভিকর্ষের টানে পর্বতের ঢাল বেয়ে উপত্যকার দিকে নেমে আসে। একে ক্যাটাবেটিক বায়ু বা অবরোহী বায়ু বলে। উদাহরণস্বরূপ, আল্পস পর্বতে প্রবাহিত মিস্ট্রাল বায়ু এক ধরনের ক্যাটাবেটিক বায়ু। পরের প্রশ্ন, হ্রদ অঞ্চল পশুপালনের উন্নতি ঘটার কারণ কি? উত্তর লিখবে, উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অঞ্চলে পশুপালনের উন্নতির কয়েকটি কারণ হলো, দেখো এখানে কোন কোন পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। প্রথমে আছে বিস্তীর্ণ তৃণভূমি, 2 নম্বরে আছে উপযুক্ত জলবায়ু, 3 নম্বরে রয়েছে জলের সহজলভ্যতা, 4 নম্বরে রয়েছে বাজারের নৈকট্য, 5 নম্বরে রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। এইসব পয়েন্টের বেস করে এই প্রশ্নের উত্তর লেখানো হয়েছে। যেমন করে লেখানো আছে তোমরা ঠিক তেমনভাবে খাতায় সুন্দর করে ভিডিওটা পজ করে ঢুকে নেবে। আমি আর পড়লাম না, পড়লে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে খাতায় লিখে নিয়েছো। চলে যাবো পরবর্তী প্রশ্নে। দক্ষিণ আমেরিকার মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চলে বিভিন্ন নদী অববাহিকা কি কি নামে পরিচিত? তো দেখো, এক হচ্ছে ওরিনোকো নদী অববাহিকা, তারপরে হচ্ছে আমাজন নদী অববাহিকা, তারপরে হচ্ছে পারানা প্যারাগুয়ে নদী অববাহিকা। ঠিক আছে, এইসব পয়েন্টের বেস করে লেখানো হয়েছে। তোমরা একবার দেখে নিও ভিডিওটা পজ করে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো খাতায়। পরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নে চলে যাবো আমরা। দেখো, কানাডার সিল অঞ্চলের শিল্প উন্নতির কারণ কি? তো দেখো, এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে, আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। কতগুলো পয়েন্টের উপর বেস করে লেখানো হয়েছে। খনিজ সম্পদের প্রাচুর্য, উৎকৃষ্ট কাঠ, প্রাণীজ কাঁচামাল, উন্নত প্রযুক্তিবিদ্যা, বিদ্যুৎ শক্তি, উন্নত পরিবহন ব্যবস্থা, এছাড়াও প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা, সমগ্র বিশ্বে শিল্পোৎপাদিত পণ্যের বিপুল চাহিদা, সরকারি আনুকূল্য ও মূলধনের যোগান প্রভৃতি কানাডাকে একটি শিল্পোন্নত অঞ্চলে পরিণত করেছে। ঠিক আছে, এইসব পয়েন্টের বেস করে তোমরা সুন্দর করে ভিডিওটা পজ করে লিখে নিও। চলে আসছি পরবর্তী প্রশ্ন। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ কি? দেখো, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। জলবায়ুর এই বিভিন্নতার কারণগুলি হলো, প্রথম পয়েন্ট দিবে অক্ষাংশগত অবস্থান। ঠিক আছে, দিয়ে অক্ষাংশগত অবস্থান সম্বন্ধে যেটা লেখানো হয়েছে ঠিক এমনভাবে তোমরা লিখে নেবে। তারপরে দেখো, পর্বতের অবস্থান বা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, তারপরে সমুদ্র স্রোত। ঠিক আছে, যেমন করে লেখানো হয়েছে তেমন করে লিখে নেবে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা এখানেই শেষ হয়নি, আরো কিছুটা আছে, এর কন্টিনিউশন পার্টটা দেখে নাও। পরের পয়েন্ট যেগুলো আছে, বায়ুচাপ বলয়, আকৃতি ও সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ। এই 6টা পয়েন্টের উপর বেস করে লিখবে, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা লেখা হয়ে যাবে। আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো ভিডিওটা পজ করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন। কি বলেছে 3 নম্বর, দেখো, বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা দাও। তো লিখবে, বৃষ্টিপাত মূলত 3 প্রকার, যা বিভিন্ন পদ্ধতিতে সংঘটিত হয়। প্রথম পয়েন্ট দিবে পরিচলন বৃষ্টিপাত, তারপরে পয়েন্ট দিবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। যেমন করে লেখা আছে পরিচলন বৃষ্টিপাত তেমন করে লিখবে, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত যেমন করে লেখা আছে তেমন করে লিখবে। হ্যাঁ, এর কিছুটা কন্টিনিউশন পার্ট আছে, দেখে নাও। দেখো, এর কন্টিনিউশন পার্ট ঘূর্ণবাত বৃষ্টিপাত বা পরিচলয় বৃষ্টিপাত। ঠিক আছে, দিয়ে এটা লিখে যেমন করে লেখা আছে তেমন করে লিখে এই প্রশ্ন উত্তরটা লেখা তোমরা শেষ করবে। আশা করি তোমরা সকলে ভিডিওটা পজ করে লিখে নিয়েছো।
তারপরে প্রশ্ন, উদ্ভিদের নাম সহ দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু অঞ্চলগুলির নাম লেখো। দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রধানত নিম্নলিখিত জলবায়ু অঞ্চল এবং সংশ্লিষ্ট উদ্ভিদ দেখা যায়। 1 নম্বর পয়েন্ট দিবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, ঠিক আছে, যে সেখানে লেখা আছে সেই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আর কি উদ্ভিদ দেখা যায় সেটা সবকিছু লেখা আছে এখানে। তারপরে হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল, হ্যাঁ, সেটাও এখানে লেখা আছে। তারপরে দেখো ক্রান্তীয় সাভানা জলবায়ু অঞ্চল। আচ্ছা, এই প্রশ্নের উত্তর এখানে শেষ হয়নি, আরো কিছুটা কনসেন্ট্রেশন পার্ট আছে এই প্রশ্নের। দেখো পরের পয়েন্টগুলো দেখো। 4 নম্বর যেটা আছে মরুপ্রায় ও মরু জলবায়ু অঞ্চল, সেটা সম্বন্ধে দেখো লেখানো হচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। 5 নম্বরে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 6 নম্বরে লিখবে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। 7 নম্বরে লিখবে পার্বত্য জলবায়ু অঞ্চল। এই 7টা পয়েন্ট লিখলেই কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তরটা লেখা কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সকালে লিখে নিয়েছো। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের নতুন হলিস্টিক প্যাটার্নোলজি 3 নম্বর সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান হবে 50, সময় হবে তোমরা 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে অষ্টম শ্রেণীর রায় মার্টিনের 6টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও 2টো সেটে সাজেশন দিয়েছি, তুমি যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। তো দেখো তোমাদের সিলেবাসে যেটা রয়েছে চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার আমরা চলে যাবো প্রশ্নোত্তর পর্বে। দেখো প্রথম যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, একটি সাময়িক বায়ু হলো আয়ন বায়ু, লু, আঁধি, মৌসুমী বায়ু। উত্তর হচ্ছে মৌসুমী বায়ু। পরের প্রশ্ন, অল্টোস্ট্র্যাটাস মেঘ এক প্রকার মাঝারি উচ্চতার মেঘ। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আকানকাগুয়া। নেক্সট, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ। উত্তর আমেরিকা মহাদেশ আয়তনে ভারতের 6 গুণ। আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বাধিক গম উৎপন্ন হয় ডাকোটা রাজ্যে। শূন্যস্থান পূরণ করতে বলেছে। দেখো, পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগো শহরকে। পৃথিবীর গভীরতম অরণ্যের নাম আমাজন। যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো বায়ুর শিশিরাঙ্ক। কানাডীয় শিল্ড অঞ্চলটি হাডসন উপসাগরকে বেষ্টন করে আছে। উত্তর আমেরিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গটি হলো ম্যাককিনলে। গ্র্যান্ড ক্যানিয়ন গঠিত হয়েছে কলোরাডো নদীর ওপর। 2 এক কথায় উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন দেখো, কোন মেঘে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? উত্তর হচ্ছে কিউমুলো নিম্বাস মেঘে। নেক্সট, অধঃক্ষেপণ কি? উত্তর লিখবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পের তরল বা কঠিন আকারে ভূপৃষ্ঠে পতিত হওয়াকে অধঃক্ষেপণ বলা হয়। নেক্সট, উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? উত্তর লিখবে মিসিসিপি, মিসৌরি। পরের প্রশ্ন, মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর লিখবে 0.02 mm। নেক্সট, কোন জলবায়ু অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না? উত্তর লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নেক্সট, এস্টেন্সিয়া কি? উত্তর লিখবে দক্ষিণ আমেরিকার তৃণভূমি অঞ্চলের বিশাল পশু খামারকে এস্টেন্সিয়া বলা হয়। পরের প্রশ্ন, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল করতে বলেছে। দেখো কস্তম্ভে কি আছে? বাফেলো, শিকাগো, গ্যারি, ডেট্রয়েট, উইসকনসিন। ঠিক আছে, তো এর সঙ্গে যেটা মিল হবে, দেখো বাফেলোর সঙ্গে মিল হবে বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র, শিকাগো হচ্ছে পৃথিবীর কসাইখানা, গ্যারি হচ্ছে লৌহ ইস্পাত শিল্পের রাজধানী, ডেট্রয়েট হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, আর উইসকনসিন হচ্ছে ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ঠিক আছে, এটা হচ্ছে মিল। দেখো পরের প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন কি আছে দেখো, পঞ্চহ্রদের নাম লেখো। উত্তর লিখবে উত্তর আমেরিকার লরেন্স নদীর গতিপথে অবস্থিত 5টি বৃহৎ মিষ্টি জলের হ্রদকে একত্রে পঞ্চহ্রদ বলা হয়। এগুলি হলো সুপিরিয়র হ্রদ, মিশিগান হ্রদ, হিউরন হ্রদ, ইরি হ্রদ এবং অন্টারিও হ্রদ। পরের প্রশ্ন, কোরিওলিস বল কি? উত্তর লিখবে পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট যে আপাত বল বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিকে দিক বিক্ষেপ ঘটায়
তাকে কোরিওলিস বল বলে। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে বায়ুপ্রবাহ ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। পরের প্রশ্ন, কোন অরণ্যকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকায় অবস্থিত বিশাল নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এই অরণ্য পৃথিবীর জীববৈচিত্র্যের এক বিশাল ভাণ্ডার এবং প্রচুর পরিমাণে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ করে, যা পৃথিবীর পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এটিকে পৃথিবীর ফুসফুসের সাথে তুলনা করা হয়। পরের প্রশ্ন, ফল কি? ভৌগোলিক পরিভাষায় ফল বলতে জলপ্রপাত বোঝানো হয়। এটি এমন একটি স্থান যেখানে নদীর জল স্বাভাবিকভাবে উঁচু স্থান থেকে নিচে পতিত হয়। ভূমিরূপের পরিবর্তনের কারণে নদী উপত্যকায় হঠাৎ সৃষ্ট খাড়া ঢালের উপর দিয়ে জল প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয়। নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, পৃথিবীর যে কোনো তিনটি সাময়িক বায়ু সম্পর্কে আলোচনা করো। তো প্রথম পয়েন্ট দিবে সংজ্ঞা। ঠিক আছে, সাময়িক বায়ুপ্রবাহ কাকে বলে আগে দেখে নাও। যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর প্রবাহিত না হয়ে কোনো দিনের বা বছরের নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়, সেই সমস্ত বায়ুপ্রবাহকে সাময়িক বায়ুপ্রবাহ বলা হয়। যেমন মৌসুমী বায়ু, স্থলবায়ু, সমুদ্রবায়ু, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু। এ দেখো তার সৃষ্টির কারণটা যেমন এখানে লেখানো হয়েছে তেমন উল্লেখ করবে। তারপরে পয়েন্ট দেবে শ্রেণীবিভাগ। ঠিক আছে, প্রথমত 5টি ভাগ করা যায়, সেগুলি হলো, দেখো এর প্রশ্নের কিছুটা কন্টিনিউয়েশন পার্ট রয়েছে। পরের পার্টটা দেখানো এই প্রশ্নের সমুদ্র বায়ু পয়েন্ট করবে, দিয়ে যেমন যেমন লেখা হয়েছে, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়া বায়ুকে সমুদ্র বায়ু বলে। তার উৎপত্তি কিভাবে হয় সেটা এখানে পয়েন্ট করে এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, সমুদ্র বায়ুর লেখানোর পরে আরো কিছুটা এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট রয়েছে। নেক্সট দেখো, এই প্রশ্নেরই মানে তারপরে গতি পয়েন্ট দিবে, দিয়ে যেমন লেখানো হচ্ছে তেমন লিখবে। ঠিক আছে, দিয়ে তারপরে এখনো শেষ হয়নি, আরো কিছুটা পার্ট রয়েছে গতির পরে। তারপর পয়েন্ট দেবে স্থলবায়ু, দিয়ে স্থলবায়ু কাকে বলে লিখবে, তার উৎপত্তি লিখবে, তার গতিবেগ লিখবে, তার বায়ু প্রকৃতি লিখবে, তার প্রভাব লিখবে। ঠিক আছে, যে তারপরে এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা একটু বড়। তারপর 3 নম্বর পয়েন্টে মৌসুমী বায়ু, আরবি শব্দ মৌসুম শব্দের অর্থ ঋতু। ঠিক আছে, দিয়ে মৌসুমী বায়ু সম্বন্ধে এইখানে যে লেখানো হয়েছে সেটা লেখার পরে এই প্রশ্নের উত্তরটা তোমাদের শেষ হচ্ছে। ঠিক আছে, একটু বড় হলো, এই প্রশ্নের উত্তরটা ভালো করে তোমরা দেখে নিও ভিডিওটা পজ করে। চলে আসবো পরবর্তী প্রশ্ন, চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাদ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো পৃথিবীর যাবতীয় বৃষ্টিপাত নিম্নলিখিত 3টি ভাগে বিভক্ত। যেমন বৃষ্টিপাত কি কিভাবে বিভক্ত? পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। হ্যাঁ, যে পরিচলন বৃষ্টিপাত পয়েন্ট দিবে, যে তার সংজ্ঞাটা তোমরা এখানে লিখবে, যেমন যেমন সংজ্ঞা এখানে লেখানো হচ্ছে। তারপরে সৃষ্টির পরিবেশ লিখবে, 1, 2, 3 তিনটে পয়েন্ট সৃষ্টি পরিবেশ লেখানো হয়েছে। তারপরে তার পদ্ধতি পয়েন্ট দিয়ে লেখানো হয়েছে, সে পদ্ধতি পয়েন্ট দিয়ে লিখবে। দিয়ে এই প্রশ্নের আরো কন্টিনিউশন পার্ট আছে, এই প্রশ্ন কিন্তু এখানেই শেষ নয়। দেখো, এবার দেখো বৈশিষ্ট্য। পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকেলের দিকে হয়, তাই একে 4 o'clock রেন বলে। এই 4 o'clock রেনটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 1 নম্বর প্রশ্নেও আসতে পারে, 4 o'clock রেন কাকে বলা হয়। ঠিক আছে, তারপরে দেখো 2, 3, 4, 5 5টা পয়েন্টের বৈশিষ্ট্য লেখানো হয়েছে। দিয়ে তারপরে উদাহরণ দিবে। উদাহরণ দেখো তোমাদের এখানে উদাহরণ 3টে পয়েন্টে তোমাদের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। আরো এর কন্টিনিউশন পার্ট আছে, তার আগে তোমরা এর যে ছবি, পরিচলন বৃষ্টিপাতের ছবি, তারপর ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টির ছবি আর নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টির ছবি, এই ছবি 3টে এখানে আঁকানো হয়েছে। তোমরা এই সুন্দর করে এই ছবি 3টে লিখে নেবে। ঠিক আছে, যেহেতু চিত্র সহ এটা বলেছে। তারপরে ঘূর্ণবাদ বৃষ্টিপাত পয়েন্ট করবে, দিয়ে সংজ্ঞাটা যেমন ডিসপ্লে হচ্ছে তেমন তোমরা লিখবে। তারপরে সৃষ্টির শর্ত, এখানে দেখো 2টো পয়েন্টে সৃষ্টির শর্ত লেখানো হয়েছে। তারপর পদ্ধতি, ঘূর্ণ বৃষ্টি মূলত 2 ধরনের সৃষ্টি হয়, যথা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। 2টো পয়েন্ট এখানে লেখানো হয়েছে এবং প্রতিটার ঘূর্ণ বৃষ্টির উদাহরণ এখানে দেওয়া হয়েছে। সেই উদাহরণগুলো লিখলেই এই প্রশ্নের উত্তরটা তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 7 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি বলেছে এখানে দিতে। প্রথম প্রশ্নে চলে যাবো। দেখো, দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। কি কি বলেছে? ভূপ্রকৃতি। প্রথমে দেখো ভূপ্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে। ভূপ্রকৃতিটা দেখো, এখান থেকে একটা ভূপ্রকৃতি ভূপ্রকৃতি এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ঠিক আছে, এবার দেখো নদ নদী এখানে শুরু হয়েছে। দেখো নদ নদীর কন্টিনিউশন পার্ট তোমরা এখানে দেখে নাও। এই প্রশ্নের কন্টিনিউশন পার্ট যা যা লেখানো হচ্ছে তেমন করে কিন্তু লিখবে। আমি পড়ছি না, পড়লে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। এমনিতে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তারপরে জলবায়ু পয়েন্ট করবে, যেমন করে এখানে লেখানো হচ্ছে।
এটা নাতিশীতোষ্ণ হবে, ঠিক আছে। জলবায়ুর আন্ডারে পয়েন্ট করবে উষ্ণতা, বৃষ্টিপাত, তারপরে কম্পাস ও পশ্চিমে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কম হয় বলে একে শুষ্ক কম্পাস বলা হয়। হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 3 নম্বর পয়েন্ট দিবে জলবায়ুর আন্ডারেই। নেক্সট তোমরা মৃত্তিকা লিখবে। এখানে 3টে পয়েন্ট লেখানো হয়েছে, দেখো তার কন্টিনিউশন পার্টটা দেখে নাও। স্বাভাবিক উদ্ভিদ জানতে দেওয়া হয়েছিল, স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে এখানে লেখানো হয়েছে। দেখো এখান থেকে এতটা লিখলেই তোমাদের স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে লেখানো শেষ হচ্ছে, ঠিক আছে। তোমরা লিখে নিও, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু স্বাভাবিক উদ্ভিদটা। তারপর 2 নম্বর, দক্ষিণ আমেরিকার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি এবং কম্পাস সমভূমির বৈশিষ্ট্য লেখো। তো উত্তর লিখবে যেমন তো এখানে লেখানো হচ্ছে, দক্ষিণ আমেরিকার বিভিন্ন অংশকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে 4টি ভাগে ভাগ করা যায়। 1 পশ্চিমের পার্বত্য অঞ্চল, 2 উত্তর ও পূর্বভাগের উচ্চভূমি ও দক্ষিণের মালভূমি, 3 মধ্যভাগের বিস্তীর্ণ সমভূমি, 4 উপকূলের সমভূমি ও দ্বীপসমূহ, ঠিক আছে। নিচে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করা হলো, ঠিক আছে। এবার নিচে আলোচনা করা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চল সম্বন্ধে। এবার দেখো এই প্রশ্নের কিছু কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। পর্বত শ্রেণী পয়েন্ট করবে পশ্চিম থেকে পূর্বে, দেখো 3টি পর্বত শ্রেণী নিয়ে আন্দিজ পর্বতমালা তৈরি হয়ে শুরু হয়েছে, ঠিক আছে। 1, 2, 3 3টে পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে পয়েন্ট দেবে পর্বত শৃঙ্গ, তারপরে পয়েন্ট দেবে আগ্নেয়গিরি, ঠিক আছে। এখনো শেষ হয়নি, আরো কন্টিনিউশন পার্ট রয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি পয়েন্ট করবে, ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তারপরে পয়েন্ট করবে হ্রদ, তারপরে পয়েন্ট করবে গিরিপথ, ঠিক আছে। যেমন যেমন লেখানো হচ্ছে তেমন তেমন কিন্তু ভিডিওটা পজ করে তোমরা লিখে নেবে। এখনো শেষ হয়নি, এখনো কিছুটা কন্টিনিউশন পার্ট রয়েছে, দেখে নাও। কম্পাস সময়ের বৈশিষ্ট্য দিয়ে ভূপ্রকৃতি প্রথমে পয়েন্ট করবে, তারপর পয়েন্ট করবে নদ নদী, ঠিক আছে। এই দুটো বৈশিষ্ট্যের উপর কম্পাস সময়ের বৈশিষ্ট্য লিখতে হবে। আশা করি তোমরা ভিডিওটা পজ করে সবাই লিখে নিয়েছো। হ্যাঁ, তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়াও রাই মার্টিনের কোন স্কুলের প্রশ্ন উত্তর তোমাদের দরকার সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। আর এই প্রশ্নই যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে সেটা তোমরা ভেবে নিও না, তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসবে। তোমরা ভালো করে মন দিয়ে পড়ো, আর তোমরা আগে বইটা পড়বে, তারপরে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে। যেহেতু হবে তোমাদের শুরু হলো, তার জন্য এই চ্যাপ্টারগুলো আগে ভালো করে পড়ো। আমি তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আসবো, সেগুলোর জন্য তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।